২০১৬ সাল টোকিও উপসাগরে এক বিশাল সমুদ্র দানবের আবির্ভাব। দানবটি তাণ্ডব চালাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহরের ব্লক পুড়িয়ে দিচ্ছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করছে। কিন্তু মনে হচ্ছে প্রাণীটি দ্রুত গতিতে বিকশিত হচ্ছে এবং শীঘ্রই আরও বড় এবং আরও মারাত্মক হয়ে উঠবে। কিন্তু এই পরিবেশগত বিপর্যয়ের পিছনে কি আছে? মানবজাতি কি আপাতদৃষ্টিতে অজহ প্রাণীটির বিরুদ্ধে লড়াই করতে পারে? আর এত শক্তিশালী প্রাণীর আবির্ভাব আমাদের নিজেদের সম্পর্কে কি বলে? আসুন আমরা আরও গভীরে ডুব দেই। কয়েকদিন আগে জাপানের পূর্ব উপকূলে একটি ভূমিকম্প হয়েছিল। মানুষ যখন এই প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট জঞ্জাল পরিষ্কার করছিল, তখন আরেকটি ভূমিকম্প হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি আরও খারাপ ছিল। টোকিওর তীরে বিশাল প্রাণী ভেসে এসেছিল। তবে তারা এমন প্রাণী ছিল না যা কেউ আগে কখনো দেখেনি। প্রথমে এই দানবগুলিকে এক ধরনের মাছ বলে মনে করা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে আরও অনেকগুলি জল থেকে বেরিয়ে আসার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে যে তারা জেনেটিক মিউটেশনের ফলাফল। এই রূপান্তরিত দানবগুলির মধ্যে একটি পরে গর্জিলা নামে পরিচিতি লাভ করে। এই প্রাণীটি বিশ্ব আগে কখনো দেখেনি এমন কোনো প্রাণীর মতো ছিল না। বিজ্ঞানীরা গর্জিলা নিয়ে গবেষণা করার চেষ্টা করেছিলেন, কিন্তু দানবটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছিল, যার ফলে এর বিকাশের উপর নজর রাখা কঠিন হয়ে পড়েছিল। এটি ক্রমাগত বৃহত্তর এবং আরও আক্রমণাত্মক হয়ে উঠছিল। টোকিওর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে জাপান সরকার এটিকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু কিছুই কাজ করেনি। মানুষ যখন হতবাক ছিল, জাপান সরকার এই রহস্যময় দানবকে পরাজিত করার সমাধান খুঁজতে ব্যস্ত ছিল। কর্মকর্তারা সেরা বিজ্ঞানী এবং সামরিক নেতাদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন, যারা গর্জিলা মোকাবেলা করার কৌশল নিয়ে আসেন। এই দিকে দানবের খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং মানুষ পরবর্তীতে কি ঘটতে পারে তা নিয়ে ভীত হয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যে প্রধানমন্ত্রী তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করতে ব্যস্ত ছিলেন। তিনি জনসমক্ষে শক্তিশালী দেখাতে চেয়েছিলেন এবং নিশ্চিত হতে চেয়েছিলেন যে তার অবস্থান দৈত্যার আক্রমণে প্রভাবিত না হয়। তিনি প্রধানমন্ত্রী পরিষদ সচিবকে গর্জিলার মতো অন্যান্য পরিবর্তিত প্রাণীর অস্তিত্ব সম্পর্কে মানুষ যাতে না জানে তা নিশ্চিত করতে বলেছিলেন, কারণ সত্য জানা আরও বেশি আতঙ্কের কারণ হতে পারে। দিনের পর দিন কাজ করার পর বিশেষজ্ঞরা শব্দ এবং আলো ব্যবহার করে গর্জিলাকে শহর থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে আসেন। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই দানবটি হঠাৎ করেই বদলে গেল। এটি কয়েকগুণ বড় হয়ে আগুন ধরিয়ে দিল এবং আগুন ধরিয়ে দিতে শুরু করল। এই আকস্মিক রূপান্তর আবারও প্রমাণ করল যে গর্জিলা একটি অত্যন্ত অপ্রত্যাশিত প্রাণী। এখন দানবটি শহরের খুব কাছে চলে এসেছে এবং মনে হচ্ছে এখনও সবচেয়ে খারাপ সময় আসেনি। জাপানি সেনাবাহিনী অবশেষে দানবটিকে নির্মূল করার জন্য উচ্চ প্রযুক্তির অস্ত্র ব্যবহার করার অনুমতি পেয়েছিল। যুদ্ধবিমান আকাশে উড়েছিল এবং জাহাজগুলি উপকূলে পৌঁছেছিল, উভয়ই সর্বাধিক উন্নত প্রযুক্তিতে সজ্জিত। তবে এর কোনোটিই গর্জিলার উপর প্রভাব ফেলতে পারেনি। দানবের সাথে যুদ্ধ চলতে থাকায় সরকার বুঝতে পারে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জনগণ তাদের নেতাদের উপর বিশ্বাস হারাচ্ছিল এবং অবিলম্বে কিছু করার দাবি জানিয়েছিল। ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি একজন প্রাক্তন অধ্যাপককে নিয়োগ করেন, যিনি পরিবর্তিত প্রাণীদের নিয়ে গবেষণা করছিলেন গর্জিলাকে অধ্যয়ন করা এবং লড়াইয়ের প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার জন্য। এই দিকে লোকেরা টোকিও থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু রাস্তাঘাট জ্যাম ছিল এবং সকলের পালানোর জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। অনেক মানুষকে তাদের ঘরবাড়ি এবং প্রিয়জনদের পেছনে ফেলে অন্য কোথাও নিরাপদ আশ্রয়ের আশায় যেতে হয়েছিল। মানুষ পালিয়ে যাওয়ার সময় তারা শহরটির দিকে ফিরে তাকাতে না পেরে পারল না, যা এখন তার পূর্বের অস্তিত্বের ছায়ামাত্র। এই বিশৃঙ্খলার মাঝে প্রাক্তন অধ্যাপক গর্জিলাকে থামানোর উপায় খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিলেন। তিনি জানতেন যে দানবটি পৃথিবীর সমস্ত জীবনের জন্য হুমকি এবং এটি বন্ধ করার জন্য তিনি যা কিছু করা উচিত তা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। বিজ্ঞানীদের একটি দলের সাহায্যে তিনি গর্জিলার ব্যবহার অধ্যয়ন করেন এবং তার দুর্বলতাগুলি নির্ধারণ করার চেষ্টা করেন। অধ্যাপক বিশ্বাস করতেন যে এমন কিছু থাকতে পারে যেটা দানবটিকে থামাতে পারে, কিন্তু তিনি ঠিক বুঝতে পারছিলেন না যে এটা কি। কিন্তু তিনি তার গবেষণা চালিয়ে যাওয়ার সাথে সাথে তিনি গর্জিলা সম্পর্কে কিছু বিরক্তিকর তথ্য উন্মোচন করতে শুরু করেন। তিনি জানতে পারেন যে দানবটি আশেপাশের পরিবেশ থেকে শক্তি শোষণ করতে এবং নিজেকে শক্তিশালী করার জন্য এটা ব্যবহার করতে সক্ষম। এছাড়াও তিনি আবিষ্কার করেন যে গর্জিলা মোটামুটি প্রচলিত অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধী। এর ফলে দানবটিকে থামানো আরও কঠিন হয়ে পড়েছিল, কিন্তু অধ্যাপক হাল ছাড়তে প্রস্তুত ছিলেন না। তিনি জানতেন যে পৃথিবীর ভাগ্য তার কাঁধে এবং তিনি গর্জিলাকে পরাজিত করার উপায় খুঁজে বের করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। একদিন গর্জিলার ডিএনএ অধ্যয়ন করার সময় অধ্যাপক একটি চমকপ্রদ আবিষ্কার করেন। তিনি দেখতে পান যে দৈত্যের কোষগুলি নির্দিষ্ট ধরনের বিকিরণের প্রতি অত্যন্ত সংবেদনশীল। এটি তাকে একটা ধারণা দেয়, যদি তিনি বিকিরণ ব্যবহার করে গর্জিলাকে দুর্বল করতে পারেন এবং পরাজিত করা সহজ করে তুলতে পারেন। এই নতুন জ্ঞানের কথা মাথায় রেখে তিনি দৈত্যটিকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেন। তিনি এবং তার বিজ্ঞানীদের একটি দল এমন একটি যন্ত্র তৈরি করেন যা একটি নির্দিষ্ট ধরনের বিকিরণের নির্গত করে স্থাপন করেছিলেন। গডজিলা শহরের কাছে আসার সাথে সাথে অধ্যাপক যন্ত্রগুলি সক্রিয় করেন। গডজিলা তৎক্ষণাৎ বিকিরণের দ্বারা প্রভাবিত হয় এবং এর গতিবিধি ধীর এবং দুর্বল হয়ে পড়ে। দৈত্যটি পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিকিরণের ফলে তার কোষগুলির ওপর বিধ্বংসী প্রভাব পড়ে এবং এটি মাটিতে পড়ে যায়। অধ্যাপক এবং তার বিজ্ঞানীদের দল
অবশেষে গডজিলাকে পরাজিত করেছিলেন। টোকিওর লোকেরা যখন তাদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে এসেছিল তখন তারা এমন একটি দৃশ্য দেখে স্বাগত জানায় যা তারা কখনো ভুলতে পারবে না। গডজিলা রাস্তায় পড়েছিল, দুর্বল হয়ে পড়েছিল এবং নড়াচড়া করতে অক্ষম ছিল। তারা সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন থেকে বেঁচে গিয়েছিল এবং তাদের শহর আবারও নিরাপদে ছিল। কিন্তু জয়টি ছিল বিতিক মিষ্টি। টোকিওর বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং অনেক মানুষ তাদের জীবন হারিয়েছিল। তবুও টোকিওর লোকেরা বেঁচে থাকার জন্য কৃতজ্ঞ ছিল এবং তারা জানত যে এটি ছাড়া তারা বেঁচে থাকতে পারত না। অপ্রতিরোধ্য প্রতিকূলতা সত্ত্বেও টোকিওর মানুষ হাল ছাড়তে অস্বীকৃতি জানায়। তারা তাদের শহর এবং তাদের জীবন পুনর্নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিল। তারা ধ্বংসস্তূপকে পরিষ্কার করেছিল, অস্থায়ী আবাসন তৈরি করেছিল এবং অভাবীদের জন্য খাবার ও পানি সরবরাহ করেছিল। তারা জানত যে এটি একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া হবে, কিন্তু তারা সফল হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। অবশেষে কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর টোকিওর মানুষ তাদের শহর পুনর্নির্মাণ করেছিল। রাস্তাঘাট ধ্বংসস্তূপকে মুক্ত ছিল, ভবনগুলি মেরামত করা হয়েছিল এবং লোকেরা অনুভব করতে শুরু করেছিল যে তাদের জীবন আবার সঠিক পথে ফিরে এসেছে। তারা সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন সহ্য করেছিল এবং অন্যদিকে তারা আরও শক্তিশালী হয়ে উঠেছিল। টোকিওর লোকেরা গডজিলার সাথে তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছিল। তারা প্রকৃতির শক্তি এবং প্রস্তুত থাকার গুরুত্ব দেখেছিল। তারা সম্প্রদায়ের মূল্য এবং একসাথে কাজ করার শক্তিও শিখেছিল। তারা জানত যে যতক্ষণ তারা একে অপরের সাথে থাকবে ততক্ষণ তারা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বছরগুলি অতিক্রান্ত হওয়ার সাথে সাথে গডজিলার মেকি মানুষের মন থেকে মুছে যায়, কিন্তু তারা তাদের শেখা শিক্ষাগুলি কখনো ভুলে যায়নি। তারা টোকিওকে একটি বেটার শহরের জন্য কঠোর পরিশ্রম করতে থাকে এবং তারা সর্বদা সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত ছিল। টোকিওর লোকেরা বিশ্বকে সাহস, স্থিতিস্থাপকতা এবং আশার প্রকৃত অর্থ দেখিয়েছিল। তারা চূড়ান্ত মন্দের মুখোমুখি হয়েছিল এবং তারা জিতেছিল। আমাদের সিনেমাগুলিতে যখন বড় এবং ভীতিকর কিছু প্রদর্শিত হয় তখন এটি সাধারণত ভিন্নগ্রহী বা অতিপ্রাকৃত কিছু যা আমরা বুঝতে পারি না। এই জিনিসগুলি আমাদের ভয় দেখায় কারণ তারা অজানা এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই ক্ষেত্রে গডজিলা কেবল একটি দানব নয়, এটি বিজ্ঞান ও প্রযুক্তির ভয়ঙ্কর অংশগুলিকে প্রতিনিধিত্ব করে। এটি দেখায় যে আমরা কি করছি তা পুরোপুরি না বুঝতে পারলে ঈশ্বরের সাথে খেলা করা কতটা বিপজ্জনক। আমরা পারমাণবিক যুগে এটি দেখতে পাই। যখন আমরা পারমাণবিক শক্তি অনুসন্ধান শুরু করি, এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা অসাবধান হতে পারি আমাদের সৃষ্টির আশ্চর্য জিনিসগুলির সাথে। গডজিলা আমাদের ভয় দেখায় কারণ এটি দেখায় যে প্রকৃতির তুলনায় আমরা কতটা ছোট। আমরা মনে করি আমরা রিয়েলি শক্তিশালী যতক্ষণ না এমন কিছু ভয়ঙ্কর ঘটে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যখন গডজিলা শহরগুলিকে ধ্বংস করে তখন এটি দেখায় যে আমাদের সৃষ্টিগুলি কতটা ভঙ্গুর। আমরা যতই চেষ্টা করি না কেন আমরা সবসময় প্রকৃতিকে পরাজিত করতে পারি না। গডজিলা আমাদের ভয় দেখায় আরেকটি কারণ হলো এটি ব্যথা এবং কষ্টের প্রতিনিধিত্ব করে। যখন আমরা এর ফলে সৃষ্ট ধ্বংস দেখি তখন আমরা সেই সময়গুলিকে মনে করি যখন মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। গডজিলা আমাদের অসহায় বোধ করায় এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা দুর্বল এবং সীমিত। অবশেষে গডজিলা ভয়ঙ্কর কারণ এটি মানব নীতির খারাপ দিকটিকে প্রতিনিধিত্ব করে। এমনকি যখন আমরা একটি ভয়ঙ্কর দানবের মুখোমুখি হই তখনও আমরা তর্ক করতে পারি, ঈর্ষা করতে পারি এবং একে অপরকে আঘাত করতে পারি। গডজিলার গল্প আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যখন ভীত হই তখন কিভাবে আচরণ করি এবং জীবনের জন্য লড়াই করার সময় আমরা কি সিদ্ধান্ত নেই। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিস্থিতি সত্যিই কঠিন হলেও আমাদের মানুষ হিসেবে আরও ভালো হওয়ার চেষ্টা করা উচিত। আমরা তীব্র যুদ্ধ এবং হৃদয়স্পর্শী কার্যকলাপ দিয়ে ভরা আরও একটি মহাকাব্যিক অভিযানের সমাপ্তিতে